আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ফেয়ার ভ্যালু মেজারমেন্ট, স্টক ভ্যালুয়েশন অর লং টার্ম ফাইন্যান্সিং এর ক্লাস নাম্বার 1-এ আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের যে অনলাইন ক্লাস, এই ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা নিয়েছি, মূলত এই চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং থিওরি এর 4th ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফেয়ার ভ্যালু মেজারমেন্ট নামে আছে। কমন স্টক ভ্যালুয়েশন পার্ট বি, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস হিসেবে 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে। কমন স্টক ভ্যালুয়েশন বা পার্ট বি, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইয়ের 4th ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটা আছে। এবং স্টক ভ্যালুয়েশন বা শেয়ার ভ্যালুয়েশন নামে 2nd ইয়ারের তারার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে। লং টার্ম ফাইন্যান্সিং পার্ট বি, 1st ইয়ারের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের মধ্যে আছে। তার মানে বুঝতে পেরেছি আসলে এই চ্যাপ্টারটার কতটুকু গুরুত্ব আছে। যেহেতু বারংবার বারবার সিলেবাসের মধ্যে এই চ্যাপ্টারটা ইনক্লুড হচ্ছে, স্বাভাবিকভাবেই এই চ্যাপ্টারের একটু গুরুত্ব আছে। তো এই কারণে আমি এই চ্যাপ্টারটাকে একটু লং করেছি, হালকা পাতলা করে। সো ব্যাপার না, সহজ একটা থিম। আশা করি আপনারা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথম যে অঙ্কটা নিয়েছি আপনারা খেয়াল করে দেখেছেন, অনেকবার পরীক্ষাতে আসছে, আপনাদেরও আসছে, 1st ইয়ার তারাও আসছে, অনেকবার আসছে। এই অঙ্কটা একটা মডেল অঙ্ক এই চ্যাপ্টারের জন্য। ক্লিয়ার? এই চ্যাপ্টারের জন্য এই অঙ্কটা একটা মডেল অঙ্ক। সুতরাং এটা কোনো সমস্যাই না, আশা করি আপনারা ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে, তো চলেন। তো এই অঙ্কটাতে মূলত কোন কোন ডেটাগুলো দেয়া আছে এবং কিভাবে দেয়া আছে এই বিষয়গুলো আমরা এট ফার্স্ট স্পষ্ট করার চেষ্টা করব। এই বিষয়গুলো যদি আমরা একটু ভালোভাবে বুঝে যাই তাহলে আমাদের জন্য বিষয়টা খুবই বেটার হবে আশা করছি আর কি। তো এইখানে প্রশ্নটাতে সুন্দরভাবে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে, এট ফার্স্ট আমরা এইগুলোকে ডাটা হিসাবে নিয়ে নিচ্ছি। দ্য অ্যালার্ট লিমিটেড কারেন্টলি পেইজ 3 পার শেয়ার অ্যাজ অ্যানুয়াল ডিভিডেন্ড হিসাবে কারেন্টলি বর্তমানে 3 টাকা করে দিয়েছে। অ্যাজুইমিং 10% রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন শেয়ারস, কম্পিউট দ্য ভ্যালু অফ শেয়ারস। তার মানে দুইটা ডেটা এট ফার্স্ট প্রোভাইড করেছে। একটা হচ্ছে কারেন্ট পেইজ, টাকা 3 পার শেয়ার অ্যাজ অ্যানুয়াল ডিভিডেন্ড, আর একটা হচ্ছে 10% রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তারপরে বলেই দিয়েছে কম্পিউট দ্য ভ্যালু অফ শেয়ারস, শেয়ারের মূল্যটা বের করে দেখাবে আন্ডার ইচ অফ দ্য ফলোয়িং ডিভিডেন্ড গ্রোথ রেট অ্যাজাম্পশন। অর্থাৎ নিম্নে কিছু গ্রোথ রেটের অনুমিত শর্ত আকারে বিভিন্ন রকমের করে গ্রোথ রেট দেয়া থাকবে। ওই যেই রকম গ্রোথ রেট দেয়া থাকবে সেই রকম ভ্যালু অফ শেয়ার আপনাকে বের করে দিতে হবে। এটাকে ভ্যালু অফ কমন স্টকও বলা হয়, ভ্যালু অফ স্টকও বলা হয়। সো এইটা আমরা এখন বিভিন্ন রকমের গ্রোথ রেটের উপর ডিপেন্ড করে আমরা ভ্যালু পার শেয়ারগুলো বের করে নিব। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এইখানে কোশ্চেনটা আমাদের কাছে আছে, সামনাসামনি থাকুক ভালো হবে, এবং অ্যান্সারটাও আমরা নিয়ে নিচ্ছি। আমি আবারও বলি, এই চ্যাপ্টারের সবচেয়ে দামি এবং মোস্ট ভ্যালুয়েবল অঙ্ক হচ্ছে এই প্রথম অঙ্কটা। আপনি যদি প্রথম অঙ্কটাকে একটু সুন্দর করে নিতে পারেন, আমি বিশ্বাস করি আপনি এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে পারবেন ইনশাআল্লাহ। এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালোভাবে পারার জন্য আপনাকে অন্ততপক্ষে প্রথম অঙ্কটাতে একটু ভালো সময় আপনাকে দিতে হবে। আশা করি কথাটা আমার বুঝতে পেরেছেন। তো এইখানে আমি আপনাকে যে বিষয়টা বুঝাবো সেটা হচ্ছে যে, যদি আমাদের গ্রোথ রেটগুলোর মানে ইনফিনিট সময়ের জন্য দেয়া থাকে, আনকাউন্টেবল টাইমের জন্য দেয়া থাকে, আনকাউন্টেবল মানে হচ্ছে মানে কাউন্ট করা যায় না, গণনা করা যায় না, এমন সময়ের জন্য যদি দেওয়া থাকে, তখন ভ্যালু অফ শেয়ার বের করার সূত্র একরকম। এবং যদি কাউন্টেবল টাইম, লিমিট সময়ের জন্য দেয়া থাকে, সেই ক্ষেত্রে ভ্যালু অফ শেয়ারের সূত্র আরেক রকম হবে। তবে গ্রোথ রেটটা যেমনই হোক, যত পার্সেন্টেজ হোক, পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু সূত্রের পরিবর্তন হবে না। সূত্র পরিবর্তন হবে যদি গ্রোথ রেটের অবস্থানটা ইনফিনিট
অথবা ফর এভার, আজীবনের জন্য যদি দেয়া থাকে একরকম সূত্র, আর যদি লিমিট সময়ের জন্য দেয়া থাকে সেক্ষেত্রে আরেক রকম সূত্র। আশা করি কথাটা আপনারা আমার বুঝতে পেরেছেন। তো এইখানে আমি আমাদের কাছে যেহেতু বলেছে যে অ্যানুয়াল গ্রোথ রেট অফ জিরো ইনফিনিট সময়ের জন্য যদি কখনো কোনোদিন গ্রোথ রেট ইনফিনিট সময়ের জন্য দেয়া থাকে, মার্কেট প্রাইস পার শেয়ার অর কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার অর ভ্যালু পার শেয়ার বের করার সূত্র একটাই, D1/K - G, অথবা R × R - G। K - G এ লিখেন, এটা আরটা আমি মুছে দিলাম, আর আকারে দরকার নাই। K - G এ লিখেন, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আবারও বললাম, ইনফিনিট সময়ের জন্য যদি কখনো ভ্যালু পার শেয়ার বলে, তখন ভ্যালু পার শেয়ারের সূত্রটা এমন হবে, D1/K - G। প্রশ্ন হলো, D1 এবং খেই এবং জি আমার এই তিনটা মান হইলে আমি অঙ্কটা করতে পারবো। আমরা D1 মানে কি, কেই মানে কি, জি মানে কি, এই বিষয়গুলো আগে বুঝতে চাই। মূলত D1 হচ্ছে নেক্সট ইয়ার ডিভিডেন্ড, D1 কে নেক্সট ইয়ার ডিভিডেন্ড বলা হয়, এবং কেই কে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলা হয়, এনাদার জি কে গ্রোথ রেট বলা হয়। প্রশ্ন হলো, এই তিনটা মান কি আমাদের কোশ্চেনের মধ্যে আছে কিনা? হ্যাঁ, আমাদের কোশ্চেনের মধ্যে কারেন্টলি পেজ 3 টাকা পার শেয়ার অ্যানুয়াল ডিভিডেন্ড দেয়া আছে। এই কারেন্টলি পেজ যেটা কারেন্ট ইয়ার ডিভিডেন্ড পেজকে কিন্তু বলা হয় D0, D1 বলা হয় না। কারেন্ট ইয়ার ডিভিডেন্ডারে বলা হয় D0, D0 বলা হয়, D1 বলা হয় না। সো আপনাকে D1 বের করতে চাইলে D0 × 1 + G ব্যবহার করে আপনাকে D1টা বের করে নিতে হবে। D1 বের করতে গেলে আপনার গ্রোথ রেট লাগে। আপনার গ্রোথ রেট ছিল 0%, আমরা এখানে 0% এটা নিয়ে আসছি। এখানে শূন্য বসালে তো আর মানের পরিবর্তন হয় না। আজকের এই অঙ্কে প্রথম রিকোয়ারমেন্টে D1 এবং D0 ইকুয়াল হয়ে যাওয়ার কারণ হচ্ছে গ্রোথ রেটটা 0%, প্রবৃদ্ধির হারটা 0%। সুতরাং না বাড়লে তো আর পরবর্তী বছরের লভ্যাংশটা বাড়বে না। আপনার প্রবৃদ্ধির হার যদি 0 হয়, তো এটা যা আছে তাই থাকবে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। দেন আমাদের কাছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10% স্পষ্টভাবে দেয়া আছে। সো আপনি সূত্রটা অ্যাপ্লাই করে সূত্রের ভিতরে D1 এর মান, কে এর মান এবং জি এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করলেই ফলাফল 30 টাকা পাবেন। আশা করি আপনি গ্রোথ রেট যদি ইনফিনিট সময়ের জন্য দেয়া থাকে কিভাবে সলিউশন করতে হবে ইনশাল্লাহ বুঝে গেছি আমরা। ইনশাল্লাহ পারবো। আমরা ফোর্থ ইয়ারে পড়ি পড়ি বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা মাস্টার্সে যাই পড়ি, আমাদের কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা কিন্তু অ্যাটেনশন নেই না। অ্যাটেনশন নাই বললেই আমাদের চলে। এটা যে কবে আমরা বাড়ান, অ্যাটেনশন বাড়াইলে দেখবেন যে অঙ্কটা কত সুন্দর। এটা আমার রিকোয়ারমেন্ট 1 করেছি ভাইয়া আমি, জাস্ট অ্যানুয়াল গ্রোথ রেটটা 0, এই 0 দিয়ে, গ্রোথ রেট 0 দিয়ে পুরো রিকোয়ারমেন্টটাকে আমি সাজিয়ে নিয়েছি। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এইবার আমি দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টটাতে, জাস্ট দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টটাতে বি নাম্বারে গিয়ে আমি তফাৎটা শুধুমাত্র কি অ্যানুয়াল কনস্ট্যান্ট গ্রোথ রেট বাট 5% টু ইনফিনিট, ওখানে 0 এর জায়গায় জাস্ট 5% হবে। কথা কি ক্লিয়ার? 0 এর জায়গায় জাস্ট 5% হবে, বাকি সবকিছুই একরকম থাকবে। কথাটা কিন্তু বুঝিয়েন। ওই যে 0 ইনফিনিট সময়ের জন্য ছিল, এখানে জাস্ট 5% হবে, আর কিছু না। আগের অঙ্কে ইলাবোরেশন দিয়েছি তো, হয় আপনারা কিন্তু এই কষ্ট করে এটা মাথা রাখিয়েন যে মনা, এটা হচ্ছে যে এই যে ইলাবোরেশন গুলো দিছি আপনারা কিন্তু দিতে চান না, শুধু এই যে হারগুলো লিখে লিখে দিয়ে দিতে চান না ভাইয়া। এরকম ইলাবোরেশন পরীক্ষা দিতে হবে। আপনি মার্ক ভালো চাইবেন, ইলাবোরেশন দিবেন না, মার্ক কিন্তু ভালো আসবে না। ক্লিয়ার? তবে হ্যাঁ, যদি একটা অঙ্কে একবার ইলাবোরেশন গুলো দিয়ে দিতে পারেন, এরপরে আর ইলাবোরেশন গুলো লাগবে না। যেমন দেখেন, আমি রিকোয়ারমেন্ট বি তে আর ইলাবোরেশন দেইনি। তবে রিকোয়ারমেন্ট বি এর মধ্যে পার্থক্য হচ্ছে গ্রোথ রেটটা হবে 5%। ওকে, এই গ্রোথ রেটটা কত পার্সেন্ট হবে? 5% হবে, 0.05 শেষ। আর ডি নোট আমাদের কাছে 3 টাকা দেয়া আছে, খেয়েই কস্ট অফ ইকুইটি অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেয়া আছে।
তারপরে পি নোট বের করলে এখন আমাদের ডি 1টা জাস্ট পরিবর্তন হয়েছে, জাস্ট একটু পরিবর্তন করে দিয়েই মানগুলো ক্যালকুলেশন করলে 63 টাকা বের হবে। আশা করি কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমার বক্তব্য হলো, এ এবং বি রিকোয়ারমেন্টের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে, এ নাম্বার রিকোয়ারমেন্টে গ্রোথ রেট 0%, বি নাম্বার রিকোয়ারমেন্টে গ্রোথ রেট 5%। আর কোনো পার্থক্য নেই, আর বাকি সব কিছুই ঠিক আছে। আমি বিশ্বাস করি বা আমি আশা করি আপনারা কম্পিউট দ্য ভ্যালু অফ শেয়ার অর মার্কেট প্রাইস পার শেয়ার ইনশাল্লাহ আপনারা বের করতে পারবেন, যদি আপনার কনস্ট্যান্ট গ্রোথ রেট হয়। অর্থাৎ গ্রোথ রেট যদি ইনফিনিট সময়ের জন্য দেয়া থাকে, তখন ফর্মুলাটা এমন হবে। আশা করি কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন রিকোয়ারমেন্ট সিতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, রিকোয়ারমেন্ট নাম্বার সি। তো রিকোয়ারমেন্ট নাম্বার সিটা একটু ভিন্ন রকম, ভিন্ন রকমের ক্রাইটেরিয়া অবলম্বন করা আছে। আপনি মনোযোগী না হলে আপনাকে বুঝানোটা খুব কঠিন হবে ভাইয়া। আমি আমি আপনাকে বুঝাই, আপনি আগে খেয়াল করেন। আপনার প্রশ্নটা ভালোভাবেই নিতে হবে, মানে আপনাকে সোজা কথা মনোযোগ দিতে হবেই হবে, মাফ নাই আপনার মনোযোগ। ক্লিয়ার? দেখেন আমরা আপনাকে কি ধরনের ডেটা বা কিভাবে উপস্থাপন করে দিচ্ছি আপনাকে বোঝার সুবিধার্থে। দেখেন, annual growth rate 5% for each of the next 3 years, পরের 3 বছরের জন্য গ্রোথ রেট 3% হবে, ফলদ কনস্ট্যান্ট অ্যানুয়াল রেট অফ গ্রোথ 4%, ইয়ার 4 to ইনফিনিটি, 4 নাম্বার বছর থেকে এরপরে 4%। আচ্ছা, আমাদের গ্রোথ রেট গুলো কি ভ্যালু অফ শেয়ারস উইথ ভেরিয়েবল গ্রোথ ইন ডিভিডেন্ডস না? গ্রোথ রেট গুলো কি পরিবর্তনশীল গ্রোথ রেট না? অর্থাৎ একবার কিছু সময়ের জন্য গ্রোথ রেট 3%, 5% থাকলেও পরবর্তী সময়ে সেটা 4% হয়ে গেল। অর্থাৎ গ্রোথ রেটটা কি ওঠানামা করতেছে না? আগে 5 ছিল, এখন 4 হয়ে গেছে না? এবং প্রথম যে 5% সেটা আবার 3 বছরের লিমিট সময়ের জন্য দিছে না? কথা বলতে হবে তো। 3 বছরের লিমিট সময়ের জন্য কিন্তু দিয়েছে। সো এখানে গ্রোথ রেট গুলো ভেরিয়েবলস আছে, পরিবর্তন আছে। যখন গ্রোথ রেটের পরিবর্তন থাকে, গ্রোথ রেটের যখন পরিবর্তন থাকে তখন আপনি কিভাবে মূলত ভ্যালু অফ পার শেয়ার করবেন, এটা আপনাকে আমি সুন্দর ওয়েতে বুঝাতে চাচ্ছি। তো আপনারা একটু মনোযোগী হলে, আমি আশা করি আপনারা মনোযোগী আছেন। তো দেখেন, সুন্দর করে খেয়াল করেন, আমি আপনাকে এই বিষয়টা সুন্দর করে বুঝাই। যদি আপনার গ্রোথ রেট ভেরিয়েবলস থাকে, কিভাবে কতটুকু পর্যন্ত আপনি কাজ করবেন, কেন করবেন, কিভাবে করবেন, এই বিষয়গুলো আমি আপনার সামনে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো প্রথমে আমি আবারও আমি এই ডেটাগুলোকে কালার করে দিচ্ছি। আপনি খেয়াল করেন, প্রথমে আমার হচ্ছে অ্যানুয়াল একটা রেট অফ গ্রোথ আছে 5%, 3 বছর পর্যন্ত। এইটাকে আমরা আপনারা একটা কালার করে নিয়ে নিলেন, 3 বছর পর্যন্ত 5%। ঠিক সেম জিনিসটা আপনি এখানে লিখেন যে জি ইকুয়াল টু গ্রোথ রেট 5% ফর নেক্সট 3 ইয়ার্স। আমি এই 5% কোথায় পেলাম? এই যে 5%। আমি 3 বছর লেখাটা কোথায় পেলাম? এই যে 3 বছর। সুতরাং এই 3 বছরটাকে দিয়ে 3 বছরের লভ্যাংশ আমাকে বের করতে হবে। D1, D2, D3, এই 3 বছর লভ্যাংশ বের করতে হবে, যেহেতু আমার ইয়ারগুলো কাউন্টেবল আছে। 3 বছর পর্যন্ত কিন্তু কাউন্টেবল। যত বছর কাউন্টেবল থাকবে, ঠিক তত বছর আপনাকে লভ্যাংশ বের করতে হবে। D1, D2, D3 আমরা এখন সূত্র দিয়ে নির্ণয় করে ফেলবো। মূলত D1 এর সূত্র হচ্ছে D0 × 1 + G। তাহলে D0 আছে 3 টাকা, জি আছে 5%, গুণ দিলে 3.15। আবার D2 কিভাবে করবেন? D1 × 1 + G, আবার কাজ চালাইবেন। আবার D3 কিভাবে করবেন? D2 × 1 + G। তার মানে কি, মানগুলো পাওয়ার জন্য আপনাকে বেকুল হইতে হবে না। এই যে D1 এর মানটা এখান থেকে নিবেন, এই যে D2 এর মানটা এখানে নিবেন, আর গ্রোথ রেট সবগুলোই তো 5%। বসে বসে ক্যালকুলেশন করবেন। তাহলে প্রথম 3 বছর যেহেতু কাউন্টেবল আছে, সুতরাং যত বছর কাউন্ট করা থাকবে তত বছরের জন্য আলাদা আলাদা লভ্যাংশ বের করে ফেলতে হবে। 3 বছর বলা ছিল, আমি 3 বছরের জন্য কাউন্টেবল এরিয়ার জন্য করেছি। ওকে। পরবর্তীতে আমাদের কাছে আরো একটা এনাদার গ্রোথ রেট আছে। তবে ওই গ্রোথ রেটটা কিন্তু আপনি যদি একটু প্রশ্ন বুঝে থাকেন, আপনার প্রশ্ন বোঝার ক্যাপাবিলিটি যদি থাকে, আপনি খেয়াল করে দেখেন
চতুর্থ যে 4 নাম্বার যে পার্সেন্ট 4% যে দিয়েছে, এটা কিন্তু ইনফিনিট সময়ের জন্য দেওয়া। 4 নাম্বার বছর থেকে শুরু করে ইনফিনিট সময়ের জন্য। ইনফিনিট হইলে কি আপনি কত বছর কাউন্ট করতে পারবেন? পারবেন না। তখন আপনার 3 বছর তো কাউন্ট করা ছিল, যেখানে শেষ সেখান থেকেই শুরু। অর্থাৎ আপনার 3 নাম্বার বছর পর্যন্ত কাউন্ট শেষ, চতুর্থ বছরেরটা বের করে আর আপনি বের করবেন না। যত বছর পর্যন্ত কাউন্ট করবেন, ওই কাউন্টের পরে আর 1 বছর বের করবেন, ওইটা আজীবন এরকম থাকবে। যেমন আপনার D1 কিন্তু একরকম থাকেনি, D2 হয়ে গেছে, D2 একরকম থাকেনি, D3 হয়ে গেছে, D3টা D4-এ আইসা লভ্যাংশের পরিমাণটা যদি আমরা বাইর করি, D4 = D3 × 1 + G যদি লিখি, D3-র মান কিন্তু আমাদের কাছে অলরেডি আগের আছে 3 ওইটাই, তবে জি এর মান কিন্তু 4% হইব। মানটা দেওয়ার পরে এই যে 3.62 বাইরেছে, না, এটা আজীবন এরকমই থাকবো, আর পাল্টাইবো না। কারণ এইটা থেকে শুরু হয়ে আজীবন পর্যন্ত গ্রোথ রেট এটাই থাকবো। সুতরাং আর পরিবর্তন না হলে এখানেই মোটামুটি D4 পর্যন্ত করা আমাদের হয়ে গেছে। তাহলে আমরা কাউন্টেবল ডিভিডেন্ড পাইছি 3টা, আর আনকাউন্টেবল ডিভিডেন্ড পাইছি একটা। কাউন্টেবল পাইলাম কয়টা? 3টা। আর আনকাউন্টেবল পাইলাম কয়টা? একটা। কাউন্টেবল কোনটা কোনটা? D1, D3, D1, D2, D3। আর আনকাউন্টেবল পাইলাম কোনটা? D4। এইভাবে আমরা প্রথমে এই গ্রোথ রেট গুলো দিয়ে, ভেরিয়েবলস গ্রোথ রেট গুলো দিয়ে আলাদা আলাদা করে লভ্যাংশগুলো বের করে নিব। তারপরে আমরা পরবর্তী স্টেপের মধ্যে যাব। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। সো আমি এটা এখানে এখানে এতটুকু বলার পরে আমি পরবর্তী স্টেপে বলবো, আপনার কাউন্টেবল গ্রোথ রেটটা ব্যবহার করে সর্বশেষ যেই বছরে আপনি ডিভিডেন্ড বের করছেন, ঠিক ওই বছরের একটা মার্কেট প্রাইস বের করতে হবে আপনাকে। এই ভেরিয়েবল গ্রোথ রেটের বেলায় ভ্যালু অফ শেয়ার বের করার ক্ষেত্রে এই একটা টপিকস আপনাকে কিন্তু মাথা রাখতে হবে। এই যে এখন যে কথাটা আমি বললাম, যে আপনার যেই বছরে কাউন্টেবল গ্রোথ বের করা শেষ, আপনার কাউন্টেবল মানে ডিভিডেন্ড বের করছিলেন লাস্ট কবে? 3 নাম্বার বছরে। এই 3 নাম্বার বছরের জন্য একটা মার্কেট প্রাইস আপনাকে বের করতে হবে, P3। কেন করতে হবে একটু পরে সূত্রটা যখন বুঝামো তখনই বুঝতে পারবেন কেন আমি এটা করছি। তো P3 যদি বের করতে চান, P3 সূত্র হবে D4/K - G। এখানে আপনাকে মনে রাখার জন্য আমি বলে দেই, আপনি যদি মার্কেট প্রাইসটা 3 হয়, তাহলে আপনার ডিভিডেন্ড হবে 4। তাহলে আপনি কেন 4 নাম্বার বছরের লভ্যাংশটা বের করছেন এখন তো বুঝছেন। একটু আগে তো আমি এমনিতেই বের করে ফেলছি মনে হলো, কিন্তু এখন তো বুঝছেন কেন আমার D4টা কাজে লাগলো। কারণ আমি না জানি যে আমার সর্বশেষ বছর, যে বছরের লভ্যাংশ কাউন্ট করা শেষ, ওই বছরই আমার আবার শেয়ারের দাম বের করতে হবে। ওই শেয়ারের দাম বের করতে গেলে পরবর্তী বছরের লভ্যাংশ লাগে, ওই পরবর্তী বছরের লভ্যাংশটা আমরা বের করে নিয়েছি। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। ওকে। সো এখন আমরা যদি P6 বের করতাম, আমাদের D7 লাগতো। এটা আমরা পরবর্তী অঙ্কগুলোতে গেলেই এই ধারাবাহিকতাটা আমরা বুঝতে পারবো। সো এখন এই মানগুলো কোথায় পাবে? যে হ্যাঁ, এই মানগুলো তো আমাদের কাছে অলরেডি আছে। এর মধ্যে D4 অলরেডি তৈরি করা আছে, তবে জি কিন্তু ভাইয়া উপরেরটা হবে না, জি হবে কিন্তু লাস্টেরটা, ইনফিনিট সময়টারটা। কারণ এখানে যে P3 বের করবেন, আপনি কিন্তু সর্বশেষেরটা করবেন। সুতরাং 3 বছরের জন্য কিন্তু গ্রোথ রেট ব্যবহার করে ফেলেছেন, আপনাকে ব্যবহার করতে হবে সর্বশেষেরটা, অর্থাৎ এই 4%টা ব্যবহার করলে 60.3333 হবে। এইবার চলো আমরা মূল সূত্রে চলে যাই। এগুলো আমরা হিয়ার আকারে গিভেনের মধ্যে এই কাজগুলো এট ফার্স্ট করে নেব, করে তারপরে সূত্রটা লিখব। আপনারা বইগুলোর দিকে তাকালে সূত্রগুলো একটু ভিন্ন রকম পাবেন, আর আমাদের দিকে যদি স্টেপটা খেয়াল করেন, আমাদের সূত্রগুলো বা আমার সূত্রগুলো একটু ভিন্ন রকম ভাবে করা। সুতরাং আপনি বইয়ের দিকে তাকালে একরকম দেখবেন, আমাদের দিকে তাকালে আরেক রকম দেখবেন। সুতরাং বইয়ের দিকে তাকাইতে একটু সাবধান। আপনি যদি বইগুলো বুঝেন ভালো কথা, আর না বুঝলে আমাদের বর্ত করে করবেন। এখন আমি দেখেন, আমি আপনাকে সুন্দর করে বলি ভাই, আমাদের যেগুলো কাউন্টেবল ডিভিডেন্ড ছিল, এই যে D1, D2, D3, এই কাউন্টেবল ডিভিডেন্ড 3টা, তো এই 3টার জন্য একবার D1, আরেকবার D2, আরেকবার D3। আশা করি ক্লিয়ার। ওকে। এবং লভ্যাংশ যেই বছরের লাস্ট, এই বছরের একটা মার্কেট প্রাইস লাগে, এই কথাটাও আমরা আগে বলে রাখছিলাম। এখানে মার্কেট প্রাইসটা বের করে নিয়েছি। নিচে হবে 1 + I R/1, 1 + R⁻², 1 + R⁻³ মনে আছে? আর মানে কিন্তু কেইডা, আর মানে কোনটা? কেইডা। আপনি চাইলে কেইডা কিন্তু লিখতে পারেন, সমস্যা নাই। আমরা প্রথম অঙ্কর মধ্যে কিন্তু কেই লিখছি, আর লিখছি না। আর আর কেই কিন্তু এক।
রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কিন্তু এক। সো আমরা এটাতে কেন এরকম হলো এবার বলি শোনেন। আপনার যদি গ্রোথ রেট গুলো বারবার ওঠানামা করে, তাহলে প্রথম 3 বছরের লভ্যাংশের বর্তমান মূল্য, দ্বিতীয় বছরের লভ্যাংশের বর্তমান মূল্য, তৃতীয় বছরের লভ্যাংশের বর্তমান মূল্য, এবং তৃতীয় বছরে যদি শেয়ারটা বিক্রি করে দেন তার একটা মূল্য আপনার কাছে আসবে। সবগুলো মিলিয়েই শেয়ারের দাম নির্ণয় হবে আজকের দিনের জন্য। ক্লিয়ার? সো এখানে আমরা এই ডেটাগুলোতে জাস্ট উপর থেকে এই ডি 1 এর মানটা এখান থেকে নিয়ে আসবেন, ডি 2 এর মানটা এখান থেকে নিয়ে আসবেন, ডি 3 এর মানটা এখান থেকে, পি 3 এর মানটা এখান থেকে, এবং আর এর মানগুলো 10% বসিয়ে দিলেই মোটামুটি আপনি হিট। আপনি শুধু যোগ বিয়োগ করবেন, আপনার অঙ্ক ক্লিয়ার। কিভাবে? একটু উপরের দিকে তুলি, আপনার মনোযোগ আকর্ষণ করছি, একটু খেয়াল করে দেখেন। এখানে আমি সবগুলো মান এট ফার্স্ট সেট আপ করে নিলাম। সেট আপ করে নেওয়ার পরে নিচে ওয়ান প্লাস সামথিং যোগ করলে এত হয়, ওয়ান প্লাস সামথিং যোগ করলে এত হয়, ওয়ান প্লাস সামথিং যোগ করলে এত হয়। কত সুন্দর অঙ্ক! হ্যাঁ, সাবলীল একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক। ইনশাল্লাহ আপনারা পারবেন। তো নিচে এটা যদি আমরা পাওয়ার করি ক্যালকুলেটর দিয়ে এবং এত দিয়ে ভাগ দিই, এই ফলাফল হবে। এটাতে যদি ক্যালকুলেটরে লিখি এটা হবে, এটা যদি ক্যালকুলেটরে লিখেন এটা হবে, এটা যদি ক্যালকুলেটরে লিখেন এটা হবে। সবগুলো মিলে যোগ করলে 53.54 টাকা হবে। এটাই হচ্ছে আপনার মার্কেট প্রাইস। আশা করি এই নিয়মের যে কোনো অঙ্ক যেভাবেই আসুক, ইনশাল্লাহ আপনি দিতে পারবেন। এই নিয়মের যে কোনো অঙ্ক যেভাবেই আসুক, ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন। ওকে, এটা একেবারে সহজ একটা কনসেপ্ট। ওকে, তাহলে এখানে ইনফিনিটলি মানে তো বুঝছেন। ইনফিনিটলি মানে আজীবন। ইনফিনিট, আজীবন। এটাতে ফর কথাটা বলা থাকতে পারে। ক্লিয়ার? এখানে ফর কি কথাটা বলা থাকতে পারে। কনস্ট্যান্ট গ্রোথ রেট তো বলা থাকতে পারে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। কনস্ট্যান্ট বলা থাকলে তো স্থির, কনস্ট্যান্ট মানে তো স্থিরই। ইনফিনিটলি মানে তো এটাই, আজীবন, একই কথা। কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আশা করি অঙ্কটাতে আপনাদের তেমন কোনো প্রবলেম ইনশাল্লাহ নাই, আপনারা পারবেন। সেম অঙ্ক হচ্ছে প্রবলেম 2। তবে প্রবলেম 2 এর ডেটাগুলো দেখলে আপনার কাছে উদ্ভট, অন্যরকম মনে হবে। তবে আপনি যদি মূল ক্রাইটেরিয়া জানা থাকে, কোনো সমস্যা নেই। এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারে আসছে আর কি, 2019 সালে সি পার্টে 10 মার্কের উপযোগী করে। তো দেখো, আমি যদি প্রশ্নটা তোমাকে বুঝাই, প্রথমে যদি ওই অঙ্কটার মতো করে তোমাকে বুঝাই, তুমি তো আশা করি বুঝবা অঙ্কটা ইনশাল্লাহ। দেখো খেয়াল করে, এখানে বলছে ইউ আর ইভালুয়েটিং দ্য পটেনশিয়াল পারচেজ আ স্মল বিজনেস কারেন্টলি জেনারেটিং অফ টাকা 42,500 অফ আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো। এটাকে ডি নট বলা হয়, ওরা বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে। ডি নট মানে হচ্ছে কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, 42,500 টাকাটা একটু বেশি। On the basis of overview of similar risk investment opportunity, you must earn an 18% রিটার্ন পাবেন। রেকর্ড রেট অফ রিটার্ন 18%। Because you are relatively uncertain about future cash flow, ফিউচার ক্যাশ ফ্লো সম্পর্কে আপনার যেহেতু জানা নেই, you decide the estimate the firm's value using several possible assumptions about the growth rate assumption। আপনি এই যে গ্রোথ রেটের অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে আপনি এখানে শেয়ারগুলো কেনা বেচা করতে পারেন বা ক্রয় করতে পারেন। সেম ওই অঙ্কটাই হয়ে গেছে ভাইয়া। গ্রোথ রেট যদি 0% হয় তাহলে কি হবে গো? সেম ওই অঙ্কটা আপনি ভালো করে খেয়াল করেন। জাস্ট আর এর মানটা লাগবে, আর এর মান দেয়া আছে বা কে এর মান দেয়া আছে। ডি 1টা নির্ণয় করে ডি 1টা এখানে নিয়ে আসেন, কে এর মানটা এখান থেকে নিয়ে নেন, জি এর মানটা এখান থেকে নিয়ে নেন। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে 2,37,111 টাকা হবে। আপনি যদি 1 নাম্বার অঙ্কটা ক্লিয়ার কাট বুঝে থাকেন, এই অঙ্ক আপনার জন্য। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। সেম ওই অঙ্কটাই এইটা, হুবহু। আপনাদের আমাদের প্রবলেম কোথায়? আমরা প্র্যাকটিস করব না, এটা আমাদের ইচ্ছে। আমরা এরকম ভিডিও দেখে উড়ালে আমরা মনে রাখতে চাই। বুঝছেন না? আমরা অফলাইনে ক্লাসে যাব, যাওয়ার পরে ওখানে বোর্ড থেকে দেখে দেখে উঠিয়ে নিয়ে আসবো, এটা আজীবনের জন্য আমার খাতাতে রয়ে গেল। আমি আর বাসায় এসে প্র্যাকটিস করব না। এইভাবে অঙ্ক মনে রাখতে পারবেন না। আপনি যেভাবেই করেন, যেই মাধ্যমেই পড়ালেখা করেন, আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। তাহলে অঙ্ক আপনার সাথেই দেখবেন যে আছে।
যেমন এই অঙ্কে আমি যদি ডি নোটটা বের করে ফেলতে পারি, আমি যদি আর এর মানটা বা কে এর মানটা বের করে ফেলতে পারি, তাহলে গ্রোথ রেটটা যদি আমার জানা থাকে শূন্য, তা আমি কি সুন্দরভাবে ডি ওয়ানটা বের করে ফেলতে পারবো না? তারপরে ডি ওয়ান এর মানটা এখানে বসিয়ে দিব না? তারপরে কে এর মানটা বসাবো না? তারপরে জি এর মানটা বসাবো না? স্পষ্ট অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ, একদম ক্লিয়ার। দেন আমি যদি দ্বিতীয় রিকোয়ারমেন্টে যাই, হ্যাঁ, দ্বিতীয় রিকোয়ারমেন্টের মধ্যে যদি আমরা যাই, একেবারে সিম্পল। দ্বিতীয় রিকোয়ারমেন্টের মধ্যে জাস্ট 7% হবে, এই তো জাস্ট কি কি 7% হবে গ্রোথ রেটটা। তো দ্বিতীয় রিকোয়ারমেন্টের গ্রোথ রেটটা আমরা জাস্ট কেবল 7% বসিয়ে দিলেই তো হয়ে যায়। এই যে গ্রোথ রেট, এটা হবে 7 দ্বিতীয় রিকোয়ারমেন্টের, আর এটা হবে হচ্ছে 7, 0.07। শেষ। দেখো, পরিবর্তনটার দিকে তাকাও। হ্যাঁ, গ্রোথ রেট কত পার্সেন্ট? 7%। তাকাও পরিবর্তনের দিকে, একেবারে সিম্পল অঙ্কটা, ঠিক না? দেখেন না, একদম সিম্পল। 7% গ্রোথ রেট আছে, এটা দিলে এখানে মানটা চেঞ্জ হবে, এই মানটা বসায় দিলেই তো। ও, এটা একটু পরিবর্তন হবে, 42,500 লিখে রাখছি বলে এটা 45 আর কত 475 হবে। 45,475 হবে, ভাগ দিলে কত হয় ফলাফলটা দেখেন। এই 45,475 ভাগ হবে 0.11, 4,13,409, 4,13,409 টাকা হবে ফলাফলটা। গ্রোথ রেট পরিবর্তন হলে তো আর 42,500 থাকবে না, ঠিক না? গ্রোথ রেট পরিবর্তন হলে কি আর 42,500 থাকবে? 42,500 থাকবে না। তখন আমরা 45,475 টাকারে 18 থেকে 7 বাদ দিলে কত? 11, তাই না? এই 11% দিয়ে ভাগ দিছি, 4,13,409 টাকা চলে আসছে। আশা করি অঙ্কটা আপনাদের নাগালের ভিতরে। এইবার 3 নাম্বার রিকোয়ারমেন্টে আপনাকে যদি আমি নিয়ে যাই, ওখানে আপনার মনোযোগ যদি প্রখর থাকে, আপনি ভালো করে খেয়াল দেন, যদি দেখেন 12% গ্রোথ রেট ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছর, যে 2 বছরই কাউন্ট করা আছে, গ্রোথ রেট 12% ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছর শেষ। তাহলে এই গ্রোথ রেটটা দিয়া 2 বছরের লভ্যাংশ বের করে নিলাম। তারপরে এনাদার আরো একটা গ্রোথ রেট আছে, কনস্ট্যান্ট স্থির গ্রোথ রেট, স্থির একটা গ্রোথ রেট আছে, ইনফিনিট গ্রোথ রেট আছে, 3 নাম্বার থেকে আজীবন পর্যন্ত চলবে। সুতরাং এই গ্রোথ রেটটা ব্যবহার করে আমরা একটা ডি3 বের করব। কি থ্রি বের করব? ডি3 বের করব। বের করার পরে আমরা বলছিলাম, যেই বছরে ডিভিডেন্ড স্থির হয়ে যায়, ওই বছরের জন্য একটা মার্কেট প্রাইস বের করব। ডি2 এর বছর, অর্থাৎ ডি2 মানে পি2 এর বছরে আমরা একটা মার্কেট প্রাইস বের করব D3/K-G। মানগুলো বসায় খালি ক্যালকুলেশন করেন, ফলাফল রেডি। তারপরে এই অঙ্কটার মধ্যে 2 বছরের ছিল, সুতরাং 2 বছরের হইলে 2 বছরের মতো করে আপনি সূত্রটাকে উপস্থাপন করেন। মনে আছে কি? 2 বছর হলে 2 বছরের মতো করে আপনি সূত্রটা উপস্থাপন করেন, আপনার কাজ শেষ। কিভাবে? আপনি দেখেন, আপনার কাউন্টেবল গ্রোথ রেট D1, কাউন্টেবল গ্রোথ রেট D2, এরপরে সূত্র দিবেন P2, এরপরে লাগবে হচ্ছে আর, আর এর মানটা বসাই দিলেই ফলাফল রেডি। আশা করি 2য় নাম্বার অঙ্কটা ইনশাল্লাহ আপনারা পারবেন, কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই। ইনশাল্লাহ অঙ্ক আপনাদের মতো করেই চলবে, পারবেন আশা করছি আর কি। এই অঙ্কটা আপনাদের নাগালের ভিতরেই আছে, ইনশাল্লাহ আপনারা করে ফেলতে পারেন। ওকে, আচ্ছা। তারপরে এই ফলাফলগুলো আমরা ফলাফল আর বের করে দিইনি, আপনারা আশা করি এই ফলাফলগুলো ইনশাল্লাহ নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। পারবেন না ইনশাল্লাহ? এই ফলাফলটা কষ্ট করে হলেও এই যোগ বিয়োগ গুণ ভাগ করে মানগুলো দিয়ে একটু ক্যালকুলেশন করে ফেললে এটা ফলাফল তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা যখন খাতা কলমে করবেন এই ফলাফলগুলো বের করার চেষ্টা করে নেবেন। ঠিক আছে? আমি যদি আপনাকে বলি, আপনি কি খেয়াল করে দেখছেন এই যে 3 নাম্বার অঙ্কটা সেম ওইটা? 3 নাম্বার অঙ্কটা যে সেম, এটা দেখছেন নি? প্রথম একটা 0% পরিবারের জন্য একটা আছে, এরপর একটা দেখেন 10% ফার্স্ট 3 বছর, এরপরে পরের 3 বছর, এরপরে পরের 5 বছর, এরকম ভাবে বলা আছে। ক্লিয়ার? তো আপনারা একটা কাজ করেন, আমরা পরবর্তী, আজকে প্রথম ক্লাস তো বেসিক সহকারে কথাবার্তা বলেছি, পরবর্তী ক্লাসে আমরা 3 থেকে শুরু করে সামনের দিকে শুধু অগ্রসর হব। পরবর্তী ক্লাসে এত আমাদের দাঙ্গা হাঙ্গামা নেই, অঙ্ক আছে, তবে এত দাঙ্গা হাঙ্গামা নেই, চ্যাপ্টারটি একটু বড় সড়ো আছে, প্র্যাকটিস করতে হবে। তো আপনারা একটা ট্রাই করেন, 3, 4, 5 এগুলো আপনারা একটু বাসায় ট্রাই করেন। ক্লিয়ার? তো এই অ্যাকাউন্টিং থিওরিতে
বা ফেয়ার ভ্যালু মেজারমেন্ট চ্যাপ্টারে অথবা স্টক ভ্যালুয়েশন চ্যাপ্টারের আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। তো আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।